আয়নাঘর থেকে যে শর্তে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল আজমিকে। এদিকে বিপাকে আওয়ামী লীগ, যে কারণে শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ নেতাকর্মীরা। জানাবো শেখ হাসিনাকে দুদকের চিঠি কি আছে তাতে, এবং সর্বশেষ জানাবো ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় চালক সহ নিহত ৩, আহত ৪। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আয়নাঘর থেকে যে শর্তে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল আজমিকে। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ৬ আগস্ট প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের আয়নাঘরের বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছিলেন জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ২০১৬ সালের আগস্টে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আজমিকে আটক করে তুলে নেওয়ার অভিযোগ তুলে নেয় তারা। আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবন থেকে বের হওয়ার পর থেকে বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে দেখা গেছে তাকে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দি জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করতেও দেখা যায় সাবেক এ সেনা কর্মকর্তাকে। আসরের নামাজ শেষে একটু লম্বা দোয়া করার অভ্যাস করে ফেলেছিলাম বন্দি জীবনের শুরু থেকেই। দোয়ার মাঝেই কিছুটা শান্তি পেতাম, মন কিছুটা হালকা হতো। সেদিনও নামাজ শেষে গভীর মনোযোগ দিয়ে দোয়া করছিলাম, মনে সমস্ত আবেগ দিয়ে মহান রবের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে আকুতি করছি, আর যা যা চাইবার সবকিছু চাইছি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে নিয়ন্ত্রণহীনভাবে। হঠাৎ লোহার ভারী দরজায় তালা খোলার শব্দে ছন্দপতন হলো। কিছুটা আশ্চর্য হলাম, এমন সময় তো কেউ কখনো আসে না। মাথা তুলে তাকাতেই দেখি একজন নিম্ন পদবীর অফিসার রুমে ঢুকছেন। স্বাভাবিকভাবেই অমঙ্গল আশঙ্কায় মনটা একটু অশান্ত হয়ে গেল। মুখটা দেখে তার আসার উদ্দেশ্য বোঝার চেষ্টা করব, তার উপায় নেই। মাস্ক দিয়ে মুখ ঢাকা, মনে হলো যেন কোনো যমদূত যার চোখ দুটো ছাড়া কিছু দেখার উপায় নেই, চেহারা বোঝার উপায় নেই। তবুও মুখের দিকে তাকিয়ে থাকলাম, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার চেষ্টা করতে থাকলাম। ভাব দেখে খারাপ কিছু বলে মনে হলো না। মনটা কিছুটা শান্ত হলো, তবে নিশ্চিত হতে পারছিলাম না ওদের মনের ভিতরে কখন কি দুরভিসন্ধি থাকে কে জানে। আমি যেমনটা বসেছিলাম তেমনটাই বসে থাকলাম। দোয়া শেষ করতে পারলাম না। বসতে পারি? জিজ্ঞাসা করলেন। একটু আশ্চর্য হলাম। আসার উদ্দেশ্য বোঝার চেষ্টা করতে থাকলাম। মাথায় নানা রকম চিন্তা আসতে লাগলো। তার কথার স্বর, সুর ও বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আশঙ্কাজনক কিছু মনে হলো না। সামনের চেয়ার থেকে পা দুটো নামিয়ে ইশারায় বসতে বললাম। কেমন আছেন জিজ্ঞাসা করলো। চিরাচরিত অভ্যাস মতো আলহামদুলিল্লাহ বললাম। তিনি সামনের চেয়ারে বসলেন এবং কোনো রকমের ভূমিকা ছাড়াই বললেন, আপনি একটা মুসলেখা লিখে দেন। কিসের মুসলেখা? কি লিখবো? আমার প্রশ্ন। উত্তরে তিনি বললেন, আপনি লিখিত দেন যে আমি রাজনীতি করব না, দেশেও থাকবো না, পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই, আমি পরিবার নিয়ে বিদেশে চলে যাব, আমাকে মুক্তি দেওয়া হোক। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল 1979 সালের রমজান মাসের এক সন্ধ্যার কথা। শেখ মুজিব 1973 সালে আমার বাবা অধ্যাপক গোলাম আজম সহ 39 জনের নাগরিকত্ব বাতিল করেছেন। রমজানের সেই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট জিয়ার পক্ষ থেকে আমার বাবাকেও নাগরিকত্ব ফিরে পাওয়ার বিনিময়ে আর রাজনীতি করবেন না মর্মে মুচলেখা দিতে বলেছিলেন। আমার বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আবার এই স্মৃতি মনে পড়ার সঙ্গে সঙ্গে মনের ভেতর অনেক জোর পেলাম। আমি সঙ্গে সঙ্গে মুচলেখা দেওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জবাব দিলাম, আপনারা ক্ষমতার জোরে আমাকে অবৈধভাবে অপহরণ করে এনেছেন, অবৈধভাবে আটক করে রেখেছেন। আমি মনে করি আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি দেশে থাকবো কি থাকবো না, রাজনীতি করবো কি করবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মুচলেখা দিয়ে মুক্তি পেতে চাই না। কর্মকর্তাটি কয়েকবার আমাকে একই অনুরোধ করলেও আমি আবার অবস্থানে অটল অনড় থাকি। এক পর্যায়ে তিনি হতাশ হয়ে চলে যান। সে কারণে আমার অত্যন্ত গৌরবোজ্জ্বল সামরিক ক্যারিয়ার সত্ত্বেও জালিমরা 2009 সালের 24শে জুন কোনো কারণ ছাড়া বিনা অপরাধে, বিনা তদন্তে, বিনা বিচারে নজিরবিহীনভাবে আমাকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। বিপাকে আওয়ামী লীগ, যে কারণে শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ নেতাকর্মীরা। শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত, চরম দাম্ভিকতা এবং ক্ষমতালোভী স্বৈরশাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে। তার কর্মের কারণে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। একই সঙ্গে আওয়ামী লীগকেও পলাতক দলে পরিণত করেন। কিন্তু ভারতে পালিয়ে গেলেও তিনি ক্ষান্ত হননি। নেতাকর্মীদের নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী। সারা দেশে গ্রেপ্তার হয়েছে অনেক নেতাকর্মী। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার উস্কানির কারণে নতুন করে বিপাকে পড়েছেন দলের নেতাকর্মীরা। এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ। যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন, আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরবে পারবে, তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না। এছাড়া বিদেশে পলাতক থেকে দলে যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন,
শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ, ঠিক না ভুল, সেটা আওয়ামী লীগের রাজনীতি। তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে। আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওয়ামী লীগে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে। এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে, এটাও তারা জানে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে 10,000, কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি। বাকিরা দেশে আছে, কেউ জেলে আছে, কেউ পালিয়ে আছে, কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে। যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী। তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে। তারা কর্মসূচি দেবে, কর্মসূচির পেছনে টাকা ঢালবে, প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে। প্রতিটা বিপ্লব ও গণ অভ্যুত্থানের পর পরাজিত শক্তিরা এগুলো করে, এটা নতুন নয়, এটা তাদের রাজনীতি। কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপ্ট লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে। আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহেদ উর রহমান বলেন, আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল, কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই। ফলে আমার ধারণা এটা তারা করতে চাইছে এজন্য যে কোনো রাজনৈতিক দল যাদের থামাতে বা সরকার তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে। এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না, ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে। এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে। ফলে আওয়ামী লীগের রাজনীতি হিসেবে এটা তো ঠিকই আছে। এর মধ্যে দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা তো বটেই, যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে। যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলেশন হয়েছিল, এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি, আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম। ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করেছেন, কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে। এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রী ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে, অনেকেই দিয়েছেন গা ঢাকা। এদিকে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়েন, যা রহস্যজনক। অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিলেন, এজন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন। গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি। ফোনালাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা। এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান। তিনি বলেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরও নাই, আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। গত এপ্রিলে একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা। সেদিন নেতাকর্মীদের তিনি বলেন, এক গালে চড় মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ। যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না, এখন থেকে কাজ শুরু করতে হবে। এই মাসের আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা, কারণ নির্দেশের অপেক্ষায় থাকা দরকার নেই। এর আগে তার বক্তব্যের জের ধরে ধানমন্ত্রী 32 নম্বরে ভাঙচুর শুরু হয়। ওই সময় ধানমন্ত্রী 32 নম্বরের পাশাপাশি সুধা সদন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। শেখ হাসিনাকে দুদকের চিঠি, কি আছে তাতে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হয়েছে। সম্প্রতি সংস্থাটি এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। গত 5 মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদেরকে আগামীকাল কমিশন সামনে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো তলবি চিঠি ধানমন্ত্রী সুধা সদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঠিকানায় পাঠানো হয়েছে। একইভাবে অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকা ও নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে। তলবকৃতদের মধ্যে মোহাম্মদ মাহবুব আলী ইতোমধ্যে গ্রেপ্তার হলেও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকাম্মেল হক কাগজে কলমে পলাতক রয়েছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।